টার্গেট যখন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং, মন খুলে লিখতে চাবেন ইংরেজিতে, তখন আপনাকে সবার আগে যেটা লাগবে টেন্স। 12টি টেন্সের ব্যবহার এবং সেগুলোর সঠিক প্রয়োগ যদি আপনি ঠিকঠাকভাবে জানেন, তাহলে আপনার পক্ষে অন্তত যা মন চায় তাই লেখা সম্ভব। হয়তো বাক্যগুলোকে নান্দনিক করতে গিয়ে বা অ্যাস্থেটিক করতে গেলে আপনাকে আরো অনেক কলোকেশনের ব্যবহার জানতে হবে, কিন্তু ইনিশিয়ালি 12টি টেন্সের ব্যবহার দিয়ে আপনি যা মন চায় লিখতে পারবেন। কারণ আমরা যাই বলি না কেন, আমাদের এই 12টি টেন্সের বাইরে আসলে কিছুই নেই। সুতরাং সেই ধারাবাহিকতায় আজ কেমন হয় যদি আমরা এমন একটা ক্লাস করি যে এক ক্লাসের মধ্য দিয়েই সব টেন্সের ব্যবহার চলে আসবে? নিশ্চয়ই ভালো হবে। এর জন্য আপনাদের কি চাই? আপনাদের শুধু ধৈর্য চাই। ধৈর্যশীল হয়ে পুরো সময় জুড়ে ক্লাসটা করেন, অনেক ভালো লাগবে, অনেক মজা পাবেন। সো এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, বাংলা থেকে ইংরেজি অনুবাদ। হ্যাঁ, বাংলা থেকে ইংরেজি অনুবাদ শিখেই আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখবেন। অনুবাদ না শিখে আপনি মন্ত্র দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবেন না, আপনাকে অনুবাদ শিখতে হবে। সো আমরা অনুবাদ শিখবো এমন ভাবে, আমাদের আজকের ক্লাসের মধ্য দিয়ে অনুবাদও শেখা হবে, একটা টপিকের উপর ফোকাস রাইটিং বা এসে রাইটিংও সম্পন্ন হয়ে যাবে, এবং সেই টপিকটার নাম হচ্ছে সমুদ্র অর্থনীতি বা নীল অর্থনীতি বা ব্লু ইকোনমি। সো এটা আমরা এই বাক্যগুলো এখানে আছে, আমরা এগুলো আজকে অনুবাদ করব, এগুলোর মধ্য দিয়ে আমরা টেন্সের ব্যবহারও শিখব, এই সেন্টেন্সগুলো অনুবাদ করব। এর মধ্য দিয়ে আজকের পুরো ক্লাসটা যদি আপনারা করতে পারেন, আশা করি এক ক্লাসের মধ্য দিয়ে আপনার গুরুত্বপূর্ণ সকল টেন্সের ব্যবহার, পাশাপাশি অনুবাদ এবং একটি গুরুত্বপূর্ণ টপিকের উপর এসে বা ফোকাস সবই শেখা হবে ইনশাল্লাহ। মানে অল ইন ওয়ান, একের ভেতর সব। তবে এগুলো কিছুই সম্ভব না যদি আপনি ঠুনকো ধৈর্য নিয়ে ক্লাসটা করেন, পসিবল না। আপনার মেধাবী হওয়ার দরকার নেই, ব্রিলিয়ান্ট হওয়ার দরকার নেই, ট্যালেন্টেড হওয়ার দরকার নেই, অনেক ওয়ার্ড মুখস্থ থাকারও দরকার নেই। আপনার দরকার আমার কথার দিকে একটু মনোযোগ আর ধৈর্য। কার কার আছে এটা একটু লিখেন তো, যে আমার আছে, দেখি কাদের আছে, সাহসকার লিখেন। সো আমরা প্রথমেই এই বাক্য দিয়ে শুরু করব। সমুদ্র অর্থনীতি বিশ্ব অর্থনীতিতে এক বিশাল সম্ভাবনাময় ও অপরিহার্য ভূমিকা পালন করে। এই বাক্যটা আমরা ইংলিশে লিখতে যাব। এটা লিখতে গিয়ে আমরা দেখতেছি এটার নাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রথম প্রশ্ন হলো, এরা কেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেটা আগে আমাকে জানতে হবে। চলুন আমরা আগে সেটা জেনে আসি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে যদি আমরা একটু ধারণা নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান কালে অনেক ঘটনা ঘটে, ঘটে কিনা? বর্তমান কালে অনেক ঘটনা ঘটে। এই ঘটনাগুলোর আবার বিভিন্ন অবস্থা আছে। কোনো ঘটনা চলমান, কোনো ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে, কোনো ঘটনা কিছুক্ষণ সময় ধরে চলতেছে, নানা রকম আমরা ঘটনা ঘটতে দেখি। সো বর্তমান কালে কতই না ভিন্ন ভিন্ন ঘটনা ঘটে যায়। কিছু ঘটনা চিরকাল ঘটে, কিছু ঘটনা চিরন্তন সত্য, কিছু ঘটনা বৈজ্ঞানিকভাবে সত্য, আর কিছু ঘটনা ঐতিহাসিকভাবে সত্য, আবার কিছু ঘটনা এই বুঝি ঘটে ঘটে। এই ঘটনাগুলোকেই মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সাধারণ বর্তমান কাল বলা হয়। এই এক সংজ্ঞায় আপনি পেয়ে গেছেন চিরন্তন সত্য, নিয়মিত ঘটনা, বৈজ্ঞানিকভাবে সত্য, অভ্যাসগত কর্ম, সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে বিবেচনা করি। তার মানে যদি কোনো বাংলা বাক্য পড়ে আপনার মনে হয় এটি চিরন্তন সত্য, এটি নিয়মিত ঘটনা, এটি বৈজ্ঞানিকভাবে সত্য, এটি ঐতিহাসিকভাবে সত্য, আমি ধরে নিব তার নাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ধরাধরি শেষ। এবার ইংলিশে অনুবাদ করতে হবে। কেমনে? ইংলিশে অনুবাদ করার নিয়ম হচ্ছে যে আমরা প্রথমে সাবজেক্ট নিব, তারপর ভার্বের বেস প্রেজেন্ট ফর্ম নিব, এরপর আমরা অবজেক্ট থেকে শুরু করে যা আছে তাই নিব। তো তাই যদি হয়, তাহলে এবার আমরা প্রথমে যে বাক্যগুলো দেখেছিলাম সেই বাক্যগুলো দিকে আমরা তাকাই। আপনারা পিডিএফ শিটের মধ্যে এগুলো সব পেয়ে যাবেন, কোনো প্যারা নেওয়ার দরকার নেই, মনোযোগ দিয়ে কথা শুনবেন শুধু। এখানে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র অর্থনীতি বিশ্ব অর্থনীতিতে এক বিশাল সম্ভাবনাময় ও অপরিহার্য ভূমিকা পালন করে।
ভাই এটা কি একদিন পালন করছিল? না, এটা করে, সবসময়ই করে। তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা সবসময়ই ঘটে। তাহলে আমার এটার আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজতে হবে। বাংলা একটা প্রবাদ আছে না, কান টানলে মাথা আসে। ইংলিশে আমি বলি, ইংরেজি অনুবাদের ক্ষেত্রেও আমি বলি, ভার্বকে টানলে সাবজেক্ট এবং অবজেক্ট আসে। সবসময় মনে রাখবেন, জাস্ট একটা ভার্বকে আপনি যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, একটা ভার্বকে যদি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করেন, তাহলে উত্তর হিসেবে যা পাবেন তার নাম অবজেক্ট। আর একটা ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাবেন তার নাম হলো সাবজেক্ট। এটা খুব সহজ মনে হচ্ছে না? জি, বাট এটাই ভুল করেন আপনি। আপনারাই বলছি, আপনারাই ভুল করেন। এই কে কারা কি কাকে এটা উল্টাপাল্টা করে ফেলেন। হ্যাঁ, যে কাজ করে সে সাবজেক্ট, এটাই সবচেয়ে ভালো উপায় মনে রাখার, তবুও তো ভুল করি। এজন্য মনে রাখতে হবে, ভার্বকে যদি আমি কে বা কারা দিয়ে প্রশ্ন করি, নর্মালি উত্তর হিসেবে সাবজেক্ট পাওয়া যায়। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে নর্মালি অবজেক্ট পাওয়া যায়। তাহলে সবার আগে আমার ভার্ব খুঁজতে হবে। এই বাক্যগুলোর দিকে এখন আপনার তাকানোর দরকার নেই, আমরা একটা একটা করে সমাধান করব। সো আমার প্রথম বাক্যের ভার্ব হলো পালন করে। ওকে, আমি যদি ভার্বকে প্রশ্ন করি কি পালন করে, কি পালন করে ভাই, উত্তর কি বলেন? উত্তর হচ্ছে এক বিশাল সম্ভাবনাময় ও অপরিহার্য ভূমিকা পালন করে। তার মানে এই কি দিয়ে প্রশ্ন করে উত্তর হিসেবে যা পেলাম এটি হলো আমার বাক্যের অবজেক্ট। এটা কি বলেন? অবজেক্ট। আমি যদি প্রশ্ন করি কে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কে ভাই কে, উত্তর হলো সমুদ্র অর্থনীতি এই ভূমিকা পালন করে। তার মানে এটা আমার সাবজেক্ট। এখন তাহলে বলতে পারেন স্যার এটা কি, এটা আমরা পরে ভাববো। আপনি সাবজেক্ট পাইছেন? জি। ভার্ব পেয়েছেন? ইয়েস। অবজেক্ট পেয়েছেন? ইয়েস। সুতরাং আপনি এই তিনটা আগে ব্যবহার করেন, বাকিগুলো নিয়ে পরে ভাববো আমরা। কথা ঠিক আছে? চলুন তাহলে আমরা এই তিনটাকে অনুবাদ করে ফেলি। তাহলে আমার প্রথম সাবজেক্টটা হচ্ছে সমুদ্র অর্থনীতি, ব্লু ইকোনমি। এই যে ব্লু ইকোনমি, সমুদ্র অর্থনীতিকে ব্লু ইকোনমি দিয়েই আসলে টার্ম হিসেবে নেওয়া হয়। আপনি সি ইকোনমিও লিখতে পারেন। এবার ভার্বটা কি? পালন করে। পালন করার জন্য আমি লিখলাম প্লেস। এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা আগেই জানি। আর ব্লু ইকোনমি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলো, প্লেস। এবার অবজেক্টটা কি? এক বিশাল সম্ভাবনাময় ও অপরিহার্য ভূমিকা। ওকে, এইখানে ভূমিকাটা হলো আসল অবজেক্ট, বাট এই ভূমিকাটার বিশেষণ আছে। কেমন ভূমিকা? সম্ভাবনাময় ও অপরিহার্য ভূমিকা। কেমন সম্ভাবনাময়? বিশাল সম্ভাবনাময়। নর্মালি একটা নিয়ম হচ্ছে, কয়েকটা শব্দ মিলে যখন একটা অবজেক্ট হয় তখন আপনি খেয়াল করবেন, যদি শেষের শব্দটা নাউন হয় আর সামনের গুলো তার বিশেষণ হয়, তাহলে আগে বিশেষণগুলো নেবেন, তারপর নাউনটা নেবেন। বুঝেন নাই? বুঝে গেছেন তো? একজন ভালো ছেলে, এর ইংলিশ কি বলেন? বয় গুড এ, না, কি লিখি আমরা? আ গুড বয়। মানে আগে অ্যাডজেক্টিভ তারপর নাউন। তাহলে আমার এখানে প্রথম থেকে লিখলে একের ইংলিশ কি হবে? আ। বিশালের ইংলিশ কি ধরেন? ভাস্ট। সম্ভাবনাময়ের ইংলিশ কি? প্রসপেক্টিভ অথবা প্রমিজিং। সম্ভাবনাময়। এবার আসেন ও এর ইংলিশ কি? অ্যান্ড। এবার আসেন অপরিহার্যের ইংলিশ কি? ইনডিসপেন্সিবল অথবা এসেনশিয়াল। অপরিহার্য। এবার আসেন ভূমিকার ইংলিশ কি? রোল। তাহলে আমার রোল শব্দটা হচ্ছে কিন্তু নাউন। রোল যদি নাউন হয়, এসেনশিয়াল, প্রমিজিং এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পূর্বে যে বসে সে অ্যাডভার্ব হয়। অ্যাডজেক্টিভের পূর্বে যে বসে সে অ্যাডভার্ব হয়। অ্যাডজেক্টিভের পূর্বে যে বসে সে অ্যাডভার্ব হয়। আর অ্যাডভার্ব করার জন্য আমার এখানে এল ওয়াই যোগ করতে হবে। তাহলে আমার সেন্টেন্সটা হলো, এটা সাবজেক্ট ব্লু ইকোনমি, এটা হলো আমার ভার্ব, আর এই পুরো অংশটাই হলো আমার কি বলেন? অবজেক্ট। তো আপনার সাবজেক্ট নেওয়া হলো, ভার্ব নেওয়া হয়েছে, অবজেক্ট নেওয়া হয়েছে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাদ বাকি যা থাকে আপনি সেটা এবার লিখবেন। কোথায় ভূমিকাটা পালন করে? বিশ্ব অর্থনীতিতে ভূমিকাটা পালন করে। এই জায়গায় একটা স্থান, স্থান বা অ্যাডভার্ব অফ প্লেস, যার পূর্বে একটা প্রিপজিশন বসবে। তাহলে আমি লিখব ইন দা ওয়ার্ল্ড ইকোনমি। ইন দা ওয়ার্ল্ড ইকোনমি, বিশ্ব অর্থনীতিতে। তাহলে আমার পুরো সেন্টেন্সটা হলো, ব্লু ইকোনমি plays a vastly promising and essential role in the world economy. ওকে,
এবার আসেন, এখানে আমার কিছু বলার আছে। যারা গ্রামারে দুর্বল তারা এখানে অলরেডি অনেকে হতাশ হয়ে গেছে এবং প্ল্যান করে ফেলছে এই স্যারের কাছে কোর্স আমি করব না, এই স্যার যতটা সহজ করে আপনাকে ব্যাখ্যা করবে সম্ভবত এরকম স্যার আপনি কম পাবেন, পাইতে কষ্ট হবে। ধৈর্য হারা হওয়া যাবে না। প্রথম বাক্যে যারা বুঝেন নাই তাদের জন্য এবার আমার ব্যাখ্যা। এখানে আমাদের গ্রামারের কোন কোন ব্যবহারগুলো হয়েছে সেগুলো আমরা একটু জেনে নেই। আমরা এখানে কয়েকটা বিষয় জেনেছি, সেগুলো আপনারা পয়েন্ট করে নেন। প্রথম বিষয়টা হলো অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে একটা নাউন ফ্রেজ গঠিত হতে পারে, যা বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্টের কাজ করে। এর মানে হলো যখন আপনি দেখবেন কোনো বাক্যের সাবজেক্ট বা অবজেক্টের অংশটুকুর মধ্যে একটা নাম আছে এবং নামের সামনে কতগুলো বিশেষণ আছে, তখন আপনি এই সিকোয়েন্সটা মেনটেন করতে পারেন। প্রথম শব্দটা অ্যাডভার্ব হবে, তারপরেরটা অ্যাডজেক্টিভ হবে, শেষেরটা নাউন হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে যেটা ঘটনা ঘটছে, এখানে ভাস্টলিটা একটা ওয়ার্ড, আর এই প্রমিজিং এবং এসেনশিয়াল এই দুইটাই এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আমার সিকোয়েন্সটা হলো প্রথম ওয়ার্ডটা অ্যাডভার্ব, আর দ্বিতীয় ওয়ার্ড মানে এখানে দুইটা শব্দই অ্যাডজেক্টিভ, আর শেষেরটা হচ্ছে আমার কি নাউন। তাহলে একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে, ওকে দুইটা একত্রিত হয়ে যদি আমার একটা নাউন ফ্রেজ বা একটা অবজেক্ট বা সাবজেক্ট গঠিত হয়, সেখানে যদি আমরা একাধিক শব্দ পাই এবং শেষেরটা নাউন হয়, সামনেরগুলো বিশেষণ হয়, তাহলে আপনি সিকোয়েন্স মেনটেন করবেন অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। এই জন্য আমরা প্রথমটা ভাস্ট না লিখে লিখছি ভাস্টলি, আগে অ্যাডভার্ব, তারপরে দুইটা অ্যাডজেক্টিভ এবং শেষে হলো নাউন। এটা একটা আপনাদের অনেকের জানার বিষয় ছিল, আশা করি বুঝে গেছেন। দ্বিতীয় বিষয়টা হলো অ্যাডভার্ব অফ প্লেস অথবা টাইম এর পূর্বে প্রেপোজিশন ব্যবহৃত হয়। মানে যখন আপনি কোনো বাক্যে টাইম এবং প্লেস ব্যবহার করবেন, তাদের পূর্বে কোনো না কোনো প্রেপোজিশন ব্যবহার হবেই। এখন যারা বলবেন যে আমি টাইম বা প্লেস চিনি না, তাদের উদ্দেশ্যে আমি বলি, একটা ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পান তার নাম অ্যাডভার্ব অফ টাইম। কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই তার নাম অ্যাডভার্ব অফ প্লেস। কি বলেছি? একটি ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই তার নাম অ্যাডভার্ব অফ টাইম, আর কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই তার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। যারা আমার এই ক্লাসে যুক্ত হয়েই ভর্তি কিভাবে হব এইসব প্রসেস জানতে চাচ্ছেন, আমি সবার মেসেজ ইগনোর করতেছি, মনে কষ্ট নেওয়ার দরকার নেই। কারণ আমার টার্গেট হচ্ছে ভাই আগে পড়াবো। আমি আমার যা উদ্দেশ্য, আজকের ক্লাসে আমার যা শেখানো উচিত সেগুলো আগে শেখাবো। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য নিয়ে ক্লাস করে পরে ভর্তি হতে চায় হবে, না হতে চাইলে আমার কোনো আপত্তি নাই। কারণ আমি এক গাদা স্টুডেন্ট ভর্তি করানোর চেয়ে বরং অল্প কয়েকজন মনোযোগী এবং ধৈর্যশীল ছেলে মেয়েকে আমার শিক্ষার্থী হিসেবে দেখতে বেশি আগ্রহী। আমার শত শত স্টুডেন্ট দরকার নেই। যেমন একজন লিখছে, স্যার একটু বেসিক দিয়ে পড়ান। আপনি ক্লাসেই নাই, সম্ভবত আপনার মনোযোগই নেই। আমি বেসিকই পড়াচ্ছি, আপনি কোথায় আছেন? এই মেসেজ লেখার সময় পাইলেন কখন? আমি তো বেসিকটাই পড়াচ্ছি। তাহলে একটা ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাবো তার নাম অ্যাডভার্ব অফ টাইম, আর কোথায় দিয়ে প্রশ্ন করলে যা পাবো তার নাম অ্যাডভার্ব অফ কি? প্লেস। এখন আমি বলছিলাম যে আপনি যতবার প্লেস এবং টাইম ব্যবহার করবেন ততবারই তাদের পূর্বে আপনাকে কোনো না কোনো একটা প্রেপোজিশন বসাতেই হবে। ওকে, তাহলে চলেন এতক্ষণ ধরে আমি যা বুঝাইছি
সব মনে করেন আপনারা ভুলে গেছেন, এটা আমি আবার বুঝাবো। এই মুহূর্তে আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত অনুবাদ করা। সত্যি বলতে আপনাকে বোঝানো আমার পক্ষে খুব একটা কঠিন কাজ না। কঠিন হয় কখন জানেন? ধরেন আমি এই বাক্যটা আপনাকে বুঝাবো, কিন্তু আপনি নিজে নিজে এভাবে একটু বলি মাতব্বরি করে এখানে গিয়ে বুঝতেছেন, তখন আপনাকে বুঝাইতে আমার কষ্ট হবে, এটাই বাস্তব। সো দয়া করে আমার চোখে একটু দেখেন, মানে আমি যা দেখতেছি ওইটাই দেখেন, আমরা এভাবে শিখি, খুব মজা পাবেন। তাহলে এই বাক্যটাকে যদি আমি অনুবাদ করতে যাই, সবার আগে আমার ভার্ব খুঁজে বের করতে হবে, যে কোনো বাক্য। তাহলে ঠান্ডা মাথায় বোঝেন, আমার ভার্ব হলো পালন করে। আমি বলেছিলাম কোন ভার্বকে কে অথবা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় সেটা বাক্যের সাবজেক্ট, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাওয়া যায় তার নাম অবজেক্ট। আমি যদি বলি কি পালন করে, উত্তর আসে এক বিশাল সম্ভাবনাময় ও অপরিহার্য ভূমিকা। তার মানে এই পুরো অংশটাই হলো আমার বাক্যের অবজেক্ট। এখন যদি আমি প্রশ্ন করি কে পালন করে এই ভূমিকা, উত্তর হলো সমুদ্র অর্থনীতি এটা পালন করে, তার মানে এটা আমার সাবজেক্ট। ওকে, কোথায় পালন করে? বিশ্ব অর্থনীতিতে। এটা হলো এক ধরনের অ্যাডভার্ব অফ প্লেস। এটা নিয়ে আমাদের এত হেডেক নেই, আমাদের কাজ হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটাকে আগে ঠিকঠাক ভাবে অনুবাদ করে নেওয়া। সুতরাং আমার সাবজেক্ট সমুদ্র অর্থনীতি, আমি লিখে ফেললাম ব্লু ইকোনমি, ব্লু ইকোনমি। এবার আমার ভার্ব দরকার, আমার এখানে ভার্ব হলো পালন করে, আমি লিখলাম প্লে। এখন এটা আপনারা ছোট্টবেলা থেকে জানেন যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, এটা আপনারা জানেন। কিন্তু সেই জন্য আমি এখানে প্লেয়ের সাথে এস যুক্ত করে দিলাম। এখন যদি আপনি বলেন স্যার আমি ইংলিশে এত দুর্বল যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, স্যার এটাও আমি জানি না, এমন যদি আপনি থাকেন তাহলে বলবো ভাই আপনার উচিত হবে আমার 0 to অ্যাডভান্স ইংলিশ গ্রামার যে কোর্সটা আছে সেখানে যুক্ত হয়ে যাওয়া। সাবজেক্ট হলো, ভার্ব হলো, এবার আমার অবজেক্ট আছে। অবজেক্ট কোনটা? এক বিশাল সম্ভাবনাময় অপরিহার্য ভূমিকা। এই ভূমিকা শব্দটা হলো নাউন। আমি যদি বলি কেমন ভূমিকা ভাই? সম্ভাবনাময় ও অপরিহার্য। তার মানে এই শব্দ দুইটা এটা কিন্তু এই নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, নাউনকে বিশেষায়িত করতেছে। আর যারা নাউনকে বিশেষায়িত করে তারা মূলত অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এই পুরোটা মিলেই অবজেক্ট, কিন্তু আমরা দেখতেছি এখানে নাউনের সামনে কতগুলো বিশেষণ আছে। এই ক্ষেত্রে আপনারা আগে বিশেষণগুলোর ইংলিশ লিখবেন, তারপর আপনি নামটা লিখবেন। ওকে, তাহলে সেই অনুযায়ী আমি একের ইংলিশ লিখলাম আ, বিশালের ইংলিশ ধরেন আমি আগে লিখলাম ভাস্ট, সম্ভাবনা ময়ের ইংলিশ লিখলাম প্রমিজিং। এখন যদি বলেন স্যার এই সম্ভাবনা ময়ের ইংলিশ প্রমিজিং বা প্রসপেক্টিভ এটা তো আমি জানি না, আপনাকে আমি শেখাবো, আমাদের ভোকাবের ক্লাস হবে, হতাশ হবেন না। এবার ও এর ইংলিশ আসেন অ্যান্ড, অপরিহার্যের জন্য আমি দিলাম এসেনশিয়াল। এবার ভূমিকার ইংলিশ আমি দিলাম রোল। সবকিছু লেখার পর আপনার ওই নিয়মটা মনে পড়বে, আচ্ছা রোল তো এখানে নাউন, তাহলে সামনের গুলো তো অ্যাডজেক্টিভ, তাহলে এইখানে ভাস্ট এটা কি? এটা অ্যাডভার্ব। কেমনে বুঝলাম? কারণ বিশাল ভূমিকা নাকি বিশাল সম্ভাবনাময় ভূমিকা, তার মানে বিশাল শব্দটা কিন্তু এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, সুতরাং এটা অ্যাডভার্ব হলো। ব্যাস, সাবজেক্ট হলো, এই অংশটুকুর নাম হলো আমার সাবজেক্ট, এটার নাম হলো আমার ভার্ব, আর এই পুরো অংশটুকুর নাম হলো আমার কি? অবজেক্ট। তিনটা পার্ট হয়ে গেল। সাবজেক্ট ভার্ব অবজেক্ট লেখার পর আপনি বাকি অংশটুকু নিয়ে ভাববেন।
এখন আমার বাকি অংশটুকু কি, বিশ্ব অর্থনীতিতে। এটা কি একটা প্লেস। নিশ্চয়ই আপনার মনে আছে, একটু আগে বলেছিলাম যতবার প্লেস এবং টাইম ব্যবহার করবেন ততবারই তার পূর্বে আপনাকে কোনো না কোনো প্রেপোজিশন বসাতেই হবে। তাহলে এখন স্যার কি প্রেপোজিশন বসাবো? এটা একটা স্থান, এখানে ইন বসাতে হবে। তো আমি দিলাম ইন দা ওয়ার্ল্ড, মানে বিশ্ব অর্থনীতির জন্য ইকোনমি, ইন দা ওয়ার্ল্ড ইকোনমি। ব্যাস, আমার প্রথম বাক্যটা হয়ে গেল। খেয়াল করছেন, একটা বাক্য আমি কবার বুঝাইলাম? 2 বার। খুশিতে, আনন্দে না, 2 বার বুঝাইছি তবুও অনেকে বুঝবে না। আবার এমনও মানুষ আছে বিরক্ত হয়ে গেছে, ভাই আমি কি করব, আমি তো প্রতিশ্রুতি দিয়েছি আমি 0 থেকে অ্যাডভান্স শেখাবো, তো আমার কিছু করার নেই, আমাকে এভাবেই বুঝাতে হবে। প্রথম বাক্য শেষ, এবার দ্বিতীয় বাক্যে আমরা যাই। দ্বিতীয় বাক্যটা কি বলছে? এটি, খেয়াল করেন, এটি, তাহলে আমি প্রথম বাক্যের এই লেখাগুলো মুছে দিলাম। ইংলিশটা আপনাদের লিখে নিতে হবে না, মনোযোগ দেন, এটা আমি পিডিএফ এ দিয়ে দিব। প্রথম বাক্য শেষ, দ্বিতীয় বাক্যে এটা আমি কেটে দিলাম। দ্বিতীয় বাক্যে বলছে এটি মৎস্য, নৌ বাণিজ্য, পর্যটন, জ্বালানি এবং খনিজ সম্পদ উত্তোলনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতকে অন্তর্ভুক্ত করে। আচ্ছা, এই বাক্যটার মধ্যে ভার্ব কোনটা ভাই? অন্তর্ভুক্ত করে, এটা ভার্ব। এখন আপনি ছোট্ট করে ভার্বকে প্রশ্ন করেন, কে অন্তর্ভুক্ত করে? উত্তর হলো এটি, এটি অন্তর্ভুক্ত করে। তার মানে এটি শব্দটা হলো বাক্যের সাবজেক্ট। ওকে, এটি কাকে অন্তর্ভুক্ত করে? কাকে? কাকে আবার? এই যে মৎস্য, নৌ বাণিজ্য, নৌ বাণিজ্য, পর্যটন, জ্বালানি এবং খনিজ সম্পদ উত্তোলনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতকে অন্তর্ভুক্ত করে। ও, তার মানে এই পুরো অংশটাকে আমরা ধরতে পারি বাক্যের কি বলেন? অবজেক্ট। বুঝলেন? সাবজেক্ট পেলাম, ভার্বও পেলাম, অবজেক্টও পেলাম। তাহলে আমার এখন ইংলিশ লিখতে হবে। আমি প্রথমে সাবজেক্টটা নিব এটি। এখন এটির জন্য আমি কি লিখবো? আমি লিখবো কি আর, ইট লিখবো। এবার ভার্ব, ভার্ব কোনটা অন্তর্ভুক্ত করে? তাহলে আমি লিখলাম ইনক্লুড। এখন এটা তো প্রেজেন্ট টেন্স, ইট তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর যুক্ত হবে ইনক্লুডস। সাবজেক্ট হলো, ভার্ব হলো। এবার অবজেক্ট কি? অবজেক্টটা কি বিশাল বড় না? বিশাল বড়। এরকম বিশাল বড় অবজেক্ট, বিশাল বড় সাবজেক্ট থাকতেই পারে, কোনো ব্যাপার না, কিন্তু আপনাকে আসল অবজেক্ট, আসল সাবজেক্টটা বুঝতে হবে। আমি যদি বলি যে ভাই ছোট্ট করে বলেন তো কি অন্তর্ভুক্ত করে, আপনি কি বলবেন? আপনি এত কিছু কিন্তু বলবেন না, আপনি বলবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতকে অন্তর্ভুক্ত করে। তার মানে এইটুকু হচ্ছে আসল অবজেক্ট। তো আমি আগে এটা ইংলিশ লিখলাম, বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতকে। তাহলে আমি লিখে দিলাম ভেরিয়াস সিগনিফিক্যান্ট বা ভাইটাল সেক্টরস। আর যদি এটা না বুঝে থাকেন তাহলে আপনার জন্য নিয়ম হচ্ছে, যখন এরকম কয়েকটা শব্দ মিলে বাক্যের অবজেক্ট হয় বা কয়েকটা শব্দ মিলে বাক্যের সাবজেক্ট হয়, তাকে পেছন দিক থেকে অনুবাদ করতে হয়। সো আমি আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের ইংলিশ লিখলাম ভেরিয়াস ভাইটাল সেক্টরস। এখন এই বিভিন্ন আগের শব্দটা হলো মতো, মতোর জন্য আপনি লিখতে পারেন সাচ অ্যাজ অথবা লাইক, লিখছি মতো। এখন আমরা খাতগুলোর নাম লিখব। আমাদের কথা ছিল অবজেক্ট এরকম বড় হলে পেছন থেকে লিখব, কথা সত্য। তার চেয়েও বড় সত্য হলো যখন সমজাতীয় এরকম অনেকগুলো বিষয় থাকে, তখন আপনার ধারাবাহিকতা মেনটেন করতে হবে। এখানে অনেকগুলো খাতের নাম আছে, আপনি যদি পারেন যে খাতের নামটা আগে বলছে ওইটাকে আগে ইংলিশে লিখতে পারলে দেখতে ভালো দেখাবে, বৈষম্য কম হবে। তো আমার প্রথম খাতটার নাম কি? মৎস্য, এজন্য আমি লিখে দিলাম ফিশারিজ। দ্বিতীয় সেক্টরটার নাম হলো নৌ বাণিজ্য, তো আমি লিখে দিলাম যে মেরিন ট্রেড, নৌ বাণিজ্য। আচ্ছা, এবার আসি, আর এরপরে আমার খাতটার নাম হলো কি? পর্যটন। তো পর্যটনের জন্য আমি লিখলাম ট্যুরিজম।
তারপরের খাতটা হলো জ্বালানি, আমি লিখে দিলাম এনার্জি। আচ্ছা, এবার বলছে এবং অ্যান্ড খনিজ সম্পদ উত্তোলন। খনিজের ইংলিশ কি? মেরিন। সম্পদের ইংলিশ কি? রিসোর্স। উত্তোলনের ইংলিশ কি? এক্সট্রাকশন। আপনি চাইলে লিখতে পারতেন এক্সট্রাকশন অফ মেরিন রিসোর্সেস, একই কথা। তাহলে আমার পুরো বাক্যটা কি হলো? ইট ইনক্লুডস। এখানে আমার বাক্যের সাবজেক্টটা হচ্ছে ইট, ভার্ব হলো ইনক্লুডস, আর এই বাকি পুরোটাই হচ্ছে অবজেক্ট। ইট ইনক্লুডস ভ্যারিয়াস ভাইটাল সেক্টরস লাইক ফিশারিজ, মেরিন ট্রেডস, ট্যুরিজম, এনার্জি অ্যান্ড এক্সট্রাকশন অফ মেরিন রিসোর্সেস অথবা মেরিন রিসোর্স এক্সট্রাকশন। সবাই কি বুঝতে পারছেন? আপনারা একটু আমাকে জানাবেন, একটু নিশ্চিত করবেন। একজন লিখছে ভাস্টলি কেন? ভিডিও শুরু থেকে আবার দেখবেন, তাহলে বুঝবেন। ওকে, আচ্ছা দেখি যারা যারা ক্লাসে আছে তাদের আমরা একটু প্রশ্ন শুনি, দেখি কি কি আছে প্রশ্ন। সবাই বুঝতে পারছেন? ভিডিওগুলো আজীবন থাকবে, আজীবন থাকবে ইনশাআল্লাহ। ওকে, টুকটাক প্রেপোজিশন না বুঝলে এই মুহূর্তে এটা নিয়ে মাথা গরম করার দরকার নেই, এগুলো শিখবেন। শুধু আগে দেখেন বাক্যটাকে সাজানো গোছানোটা আপনার মাথায় ঢুকছে কিনা, ঢুকলেই বলেন আলহামদুলিল্লাহ, অথবা আপনার ধর্ম অনুযায়ী যা বলা উচিত তাই বলেন। সো এবার আমরা পরের বাক্যে চলে যাই। পরের বাক্যে কি বলছে? তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে একটা আইডিয়া পেলাম। ওকে, এবার আসি আমরা এই বাক্যটা দেখেন। বর্তমানে বিশ্বের অনেক দেশ তাদের সামুদ্রিক সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করছে, মানে করতেছে। এটা শুনেই তো বোঝা যায় ব্যবহার করতেছে মানে কি? ব্যবহার করতেছে মানে হচ্ছে চলমান ঘটনা। ব্যবহার করতেছে মানে হলো চলমান ঘটনা, বর্তমানের চলমান, তার মানে এটার নাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটু জেনে আসি, তাহলে এগুলো লিখতে সুবিধা হবে। চলেন আগে জেনে নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি? ভালোবেসে, ধৈর্য নিয়ে, রুচি সম্পন্ন একটা মন নিয়ে আমরা এইটুকু পড়লে আমাদের শান্তি লাগবে। কি লেখা আছে এখানে? সময় চলমান, আর এই চলমান সময়ের সাথে তাল মিলিয়ে কিছু ঘটনা যেন এই মুহূর্তেই ঘটছে, কিংবা কেউ যেন কোনো কাজ চালিয়ে যাচ্ছে, যাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা নিত্যবৃত্ত বর্তমান কাল বলে থাকি, যখন কোনো ঘটনা বর্তমানে চলছে এমন বোঝায়। আর যখন আপনি বাংলা বাক্য দেখে বুঝবেন যে চলমান ঘটনা বুঝাচ্ছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তখন আপনি স্ট্রাকচার কি করবেন? স্ট্রাকচার হচ্ছে আগে সাবজেক্ট নিতে হবে, তারপর অ্যামিজার, তারপর ভার্বের সাথে আইএনজি, এরপর আপনার অবজেক্ট কমপ্লিমেন্ট যা ইচ্ছা আপনি তাই নিয়ে নেন। ওকে ওকে নো, তাহলে এভাবে আমরা সাবজেক্ট, অ্যামিজার, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়াল দিয়ে দিব, আমরা দেয়া যায়। তাহলে এইবার আসি আমরা এই অনুযায়ী এই বাক্যগুলোকে অনুবাদ করে ফেলি। তো আমাদের প্রথম বাক্যটা কি ছিল ভাই? বর্তমানে বিশ্বের অনেক দেশ তাদের সামুদ্রিক সম্পদকে কার্যকরভাবে ব্যবহার করছে। তো এই বাক্যের ভার্ব কোনটা? ভার্ব হলো ব্যবহার করছে। এটা দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে ফাইন, ভার্ব তো আমরা পেয়ে গেলাম। এবার ভার্বকে যদি আমি প্রশ্ন করি কে ব্যবহার করতেছে, তাহলে আমি সাবজেক্ট পাবো। আর যদি প্রশ্ন করি কি ব্যবহার করতেছে, তাহলে আমি অবজেক্ট পাবো। তো ভার্বকে প্রশ্ন করলাম কে ব্যবহার করতেছে, উত্তর হলো বিশ্বের অনেক দেশ। তাহলে এটা হচ্ছে আমার সাবজেক্ট। কি ব্যবহার করতেছে,
তাদের সামুদ্রিক সম্পদকে ব্যবহার করতেছে, এটা হলো আমার অবজেক্ট। আর কত সহজ করে বলবো, ভার্ব পেলাম, সাবজেক্ট পেলাম, অবজেক্ট পেলাম। ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ওইটা কি, ওটা নিয়ে এখন ভাবার দরকার নেই, আপনি আগে এগুলো বুঝছেন। তাহলে আমার এই বর্তমানের জন্য আগে আমি ভাই লিখে নিলাম অ্যাট প্রেজেন্ট, অথবা আমি নাও বা কারেন্টলি, আপনার যা ইচ্ছা আপনি তাই লিখেন। এটা অতীত না বুঝিয়ে বর্তমানকে বুঝালেই হলো, বর্তমানকে বুঝালেই চলবে। এবার আসেন, আমার সাবজেক্টটা হলো বিশ্বের অনেক দেশ। তো আমি লিখলাম মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অনেক দেশ। এবার আমার ভার্ব দরকার, ভার্ব কি, ব্যবহার করতেছে, ব্যবহার করছে। সো ব্যবহার করার ইংলিশ কি, ইউজ বা ইউটিলাইজ। এবং বাক্যটা পড়ে আমরা বুঝলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আপনার সাবজেক্টের পর এম ইজ আর লাগবে, তো আমি এখানে আর নিলাম। এবার ব্যবহার করার ইংলিশ কি, ইউটিলাইজ। তাহলে আমি লিখলাম ইউটিলাইজিং। হ্যাঁ, আপনি ইউজিংও লিখতে পারেন, সমস্যা নেই। তাহলে মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর ইউটিলাইজিং, ব্যবহার করতেছে। কি ব্যবহার করতেছে? উত্তর হলো তাদের সামুদ্রিক সম্পদকে। এখন তাদের সামুদ্রিক সম্পদের ইংলিশ কি, দেয়ার মেরিন রিসোর্সেস। দেখেন, আমার সাবজেক্ট হয়ে গেল, আমার ভার্বও হয়ে গেল, আমার অবজেক্টও হয়ে গেল, তাই না? তাহলে আমার এখানে বাক্যের সাবজেক্টটাকে, আমার এখানে বাক্যের সাবজেক্টটা হলো মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আমার ভার্ব হলো আর ইউটিলাইজিং, আমার অবজেক্টটা হলো দেয়ার মেরিন রিসোর্সেস। আপনারা লক্ষ্য করবেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদেও এই বাক্যে একটা অ্যাডভার্ব আছে, সেটা হলো কার্যকর ভাবে। আচ্ছা, এখন কার্যকর ভাবে কি করতেছে, ব্যবহার করতেছে। তার মানে এই শব্দটা মূলত ভার্বকে মডিফাই করে, যার কারণে এর নাম হলো অ্যাডভার্ব। এখন এই অ্যাডভার্বটা কার জন্য ব্যবহার হয়েছে? ভার্বের জন্য। মানে ভার্বটা কেমন ভাবে সম্পন্ন হয় এটা বুঝাইছে, যে কার্যকর ভাবে ব্যবহার হয়। এই জন্য অ্যাডভার্বকে ভার্বের পাশেই রাখতে হয়। আপনি ভার্বের আগেও দিতে পারেন, ভার্বের পরেও দিতে পারেন, বাক্যের শেষেও লেখা যায়। আমি এভাবে বলতে পারি, মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর ইউটিলাইজিং দেয়ার মেরিন রিসোর্সেস, শেষে আমি লিখে দিলাম ইফেক্টিভলি, কোনো সমস্যা নেই। আবার আপনি চাইলে মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর এই জায়গায় ঢুকাই দিতে পারেন, আর ইফেক্টিভলি ইউটিলাইজিং দেয়ার মেরিন রিসোর্সেস। তার মানে এরকম অ্যাডভার্বকে অবজেক্টের পরেও লেখা যাবে, আবার প্রিন্সিপাল ভার্বটার সামনেও আস্তে করে বসায় দেয়া যাবে, কোনো সমস্যা নেই। আপনার যা ভালো লাগে তাই করেন, লিখতে পারলেই হলো। এখন আমাকে তো নিতে হবে যে কোনো একটা, আমি কোনটা করব? আমি ধরেন শেষেরটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমার সেন্টেন্সটা হলো at present many countries in the world are effectively utilizing their marine resources। তো আমার এই বাক্যটা হয়ে গেল। বাক্য আর কি শেষ হয়নি, মানে বাক্যের একটা ক্লোজ শেষ হয়েছে। তো এখন দেখেন কি বলছে, একটা কনজাংশন আছে এবং। আমি এবং এর জন্য আগে লিখে নিলাম and, এবং। এবং এর পরের অংশটুকু ধৈর্য নিয়ে পড়েন। বলছে এর মাধ্যমে জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে। কে সমৃদ্ধ করতেছে? ওই বিশ্বের অনেক দেশ, তাদের এই যেগুলোর মাধ্যমেই অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তাহলে এই অংশটুকুর মধ্যে আমরা ভার্ব পেয়েছি সমৃদ্ধ করছে। কাকে সমৃদ্ধ করতেছে? উত্তর হলো জাতীয় অর্থনীতিকে। এটা হলো অবজেক্ট, তাই না? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। তাহলে আপনি ভার্ব পেলেন, অবজেক্ট পেলেন। এই অংশটুকুর মধ্যে আর সাবজেক্ট নাই। সাবজেক্ট থাকবে কেন? কারণ আগের বাক্যের সাবজেক্টটাই তো এখানে সাবজেক্ট, একই বাক্য তো।
তাহলে আমাদেরও এখানে সাবজেক্ট লেখার দরকার নেই, আমরা ভার্ব দিয়েই শুরু করি। ভার্বটা কি? সমৃদ্ধ করতেছে। সমৃদ্ধ করার ইংলিশ কি? আপনি কিছু না জানলেও ডেভেলপ তো লিখতে পারেন। ডেভেলপ মানে কি? উন্নত করার না? চালাই দিতে পারবেন। আবার যদি আপনার মনে হয় যে না আমি চালাবো কেন, আমি দৌড়াবো, আমি সমৃদ্ধ করার ইংলিশ লিখবো এনরিচ, হ্যাঁ, তাহলে তো আরো ভালো, আপনি লিখতেই পারেন। তাহলে আমরা এখানে সমৃদ্ধ করার জন্য কি লিখবো? এনরিচ। কিন্তু আমার শুধু এনরিচ লিখলে হবে না, আমাকে লিখতে হবে এনরিচিং। কেন কেন? কারণ এটা তো কোনো আলাদা বাক্য না, আগের সাবজেক্টের সাথে দুইটা ভার্ব, একটা হলো ইউটিলাইজিং আর একটা হলো এনরিচিং। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমার অবজেক্ট কোনটা? জাতীয় অর্থনীতি। তাহলে দা ন্যাশনাল ইকোনমি, ন্যাশনাল এনএটিআইও, ন্যাশনাল ইকোনমি, জাতীয় অর্থনীতি। ওকে, সাবজেক্ট নাই, উজ্জ আছে, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। এবার আমার একটা বাকি অংশ আছে, তাই না? এর মাধ্যমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাদ বাকি যা থাকে সেগুলো শেষে আপনি বসাই দিবেন। আর ওগুলোকে লেখার নিয়ম হচ্ছে পেছন দিক থেকে লিখতে হবে। মাধ্যমের ইংলিশ কি? বাই অথবা থ্রু। তাহলে আমি লিখলাম বাই অথবা থ্রু। এর মানে ইহার, ইট। আমার বাক্য হয়ে গেল। তাহলে আমার পুরো সেন্টেন্সটা হলো at present many countries in the world are effectively utilizing their marine resources and enriching the national economy by it or through it. একজন লিখেছে স্যারের ক্লাস করতে গেলে ধৈর্য লাগবে, তাহলে ভালো কিছু শিখতে ও জানতে পারবেন। কথাটা শুনে খুশি হলাম, কথা সত্য। শোনেন, যারা একদম বাক্যের শুরু থেকেই একদম খুঁতখুঁতে চিন্তা ভাবনা করেন, স্যার এখানে ইন কেন হলো, স্যার এখানে আর কেন হলো, তাদের উপর আমার রাগ নেই, ক্ষোভ নেই, তবে একটা পরামর্শ আছে। এগুলো কি জানেন? অনুবাদ না, এগুলো অনুবাদ না ভাই, এটা হচ্ছে একটা শিল্পকর্ম, এটা একটা সাহিত্যকর্ম, একটা শিল্পকর্ম। আজকে যে এই যে সুন্দর একটা বটেল আমরা শেপ দেখতেছি, আপনার কি মনে হয় এটা শেপ শুরু থেকেই, এর জন্ম থেকে এমন ছিল? ছিল না। শিল্পী যখন প্রথম এটা তৈরি করে তখন একটা এবড়ো থেবড়ো কিছু একটা তৈরি হয়েছিল, এরপর এটাকে ফাইন টিউনিং করতে করতে এইরকম একটা শেপে নিয়ে আসছে। এমন শেপে নিয়ে আসছে যে শেপটা দেখে এখন মানুষদের মধ্যেই একটা শ্রেণী, একটা জেন্ডার, তারা এখন নিজেকে বোতলের মতো করতে চায়, সেই অনুযায়ী ডায়েট চার্ট বানায় যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি বোতল হব। সবাই না, মানে অনেকেই। তাহলে বোতলটা কতটা সুন্দর হওয়ার পর মানুষ দেখতে বোতলের মতো হতে চায়। আমি এতগুলো আজাইরা কথা বলার পেছনে একটাই কারণ, আপনি একবারে সুন্দর বিশুদ্ধ সাজানো গোছানো বাক্য লিখবেন এরকম চিন্তা করলে আপনার মন খারাপ হয়ে যাবে। এরকম চিন্তা করা যাবে। আগে আপনি বাক্যগুলো ধরা শেখেন, ভার্ব চেনা শেখেন, সাবজেক্ট চেনা শেখেন, মোটামুটি করে বাক্যটাকে টাচ করার মতো একটা সক্ষমতা সৃষ্টি করেন, এরপর আপনি ফাইন টিউন করবেন। আমি করাই দিব, কথা দিচ্ছি। কিন্তু শুরুতেই আপনি 100% বিশুদ্ধ হতে চাইলে একটু ঝামেলা আছে। আমি কি বুঝাতে পারছি? মনে হয় বুঝে গেছেন। তো এইবার আমরা পরের বাক্যে চলে যাই। এবার বলছে সম্প্রতি বাংলাদেশ সরকার সমুদ্র অর্থনীতি বিকাশে নতুন নীতিমালা প্রণয়ন করেছে, যা এই খাতের উন্নয়নে নতুন গতি আনছে। এটা আবার বলতেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আগে আমাকে একটু জানতে হবে, তাই না? চলেন আমরা আগে একটু প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জেনে আসি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হলো বর্তমানেরই ঘটনা। এই যে আমাদের জীবনে কত ঘটনা ঘটে, ঘটনার পর ঘটনা ঘটে, এই তো মহাকালের ইতিহাস।
কিছু ঘটনা যেন সদ্য ঘটেছে এবং তার ফলাফল এখনো বর্তমান, মানে তার বিপরীতে এখনো নতুন করে কোনো ঘটনা ঘটেনি। এই সদ্য ঘটা ঘটনাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে থাকি। যাদের এভাবে চিনতে অসুবিধা হবে তাদের জন্য উপায় হলো, যখন কোনো বাংলা বাক্যের ক্রিয়ার শেষে দেখবেন লেখা আছে আসি, আসো, আসে, আসেন, নরমালি সেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আমি এটি পেয়েছি, আসি আছে না, প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে আমরা যদি ইংলিশে অনুবাদ করতে যাই তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট লাগে, তারপর হ্যাভ বা হ্যাজ লাগে, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগে। আর যার এই নিয়মটা এখনই জরুরি ভিত্তিতে লাগে সে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। যদিও ক্লাস শেষে পিডিএফ পাবেন, তবুও এখন একটা স্ক্রিনশট রাখেন। একজন প্রশ্ন করেছে, আমার পিডিএফ আর বই কি একই? সরি, মূলত এগুলো আমার বইয়েরই আলোচনা, আমি আলাদা করে নিয়ে আসছি। যার কাছে আমার 0 to অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বই আছে তার পিডিএফ শিটের আবার কি দরকার? সেম, শুধু বই থেকে কাট করে নিয়ে এসে এখানে পেস্ট করেছি। ভুলে যাবেন না বইটা আমারই লেখা, মানুষের বই থেকে কাট করিনি। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝে গেলাম, এবার আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী এই বাক্যটাকে সলভ করি। সম্প্রতি বাংলাদেশ সরকার সমুদ্র অর্থনীতি বিকাশে নতুন নীতিমালা প্রণয়ন করেছে। আমি এত কিছু বুঝি না, আমি বুঝি এখানে ভার্ব কোনটা। ভার্ব হলো প্রণয়ন করেছে, এটা ভার্ব। এখন আমি যদি বলি কে প্রণয়ন করেছে, উত্তর হলো বাংলাদেশ সরকার, এটা আমার সাবজেক্ট। সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম। তো ভাই বাংলাদেশ সরকারকে যদি আমি প্রশ্ন করি যে বাংলাদেশ সরকার কি প্রণয়ন করেছে, বাংলাদেশ সরকার কি প্রণয়ন করেছে, তাহলে এর উত্তর আসবে কি বলেন তো? সমুদ্র অর্থনীতি বিকাশে নতুন নীতিমালা। কি প্রণয়ন করেছে? সমুদ্র অর্থনীতি বিকাশে নতুন নীতিমালা প্রণয়ন করেছে। তার মানে এই কি দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে আমরা যাকে পাবো সে হবে আমাদের বাক্যের অবজেক্ট। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাবো সে হবে আমাদের বাক্যের সাবজেক্ট। ওকে, তাহলে আমরা সাবজেক্ট পাইলাম কে প্রণয়ন করছে, বাংলাদেশ সরকার। কি প্রণয়ন করেছে? সমুদ্র অর্থনীতি বিকাশে নতুন নীতিমালা, এটা আমার অবজেক্ট। তো সেই অনুযায়ী আমরা আগে সাবজেক্ট নিই। সম্প্রতির জন্য আপনি চাইলে শুরুতেই লিখতে পারেন রিসেন্টলি, সম্প্রতি। এবার আমার সাবজেক্ট খানা হচ্ছে বাংলাদেশ সরকার, তো আমি লিখলাম যে বাংলাদেশ গভর্নমেন্ট। হ্যাঁ, আপনি চাইলে লিখতে পারেন দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ, একই কথা, দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশ যেহেতু লিখবেনই, সো বিডি না লিখে পুরোটাই লিখে ফেলেন, আলসেমি করেন কেন, বাংলাদেশ। ওকে, সাবজেক্ট হয়েছে। এবার আসি ভার্ব। ভার্ব কোনটা? প্রণয়ন করেছে, মানে করিয়াছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, গভর্নমেন্ট এখানে হ্যাজ হবে। এবার প্রণয়ন করা মানে কি ভাই? তৈরি করা। ধরেন আপনি অনেক ইংলিশ জানেন না, অনেক ওয়ার্ড আপনার লেক্সিকন নাই, কি করবেন? কোনো সমস্যা নাই, আপনি প্রণয়ন করা মানে কি বুঝেন? তৈরি করা না? আপনি মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি মেডও লিখেন তবুও আপনার কেটে দিতে পারবে না খাতা কেউ, বাক্য হবে। হয়তো আপনি মেড না লিখে যদি লিখেন ফর্মুলেট থেকে ফর্মুলেটেড, তাহলে একটু বেশি সুইটেবল হয়, মোর সুইটেবল হয়। কিন্তু আপনি যদি ফর্মুলেট শব্দটি আপনার মাথায় না আসে, আপনার মাথায় যা আসে আপনি তাই দিয়ে চালাতে পারবেন, শুরুটা করতে পারবেন। এখন বলবেন স্যার ওইভাবে লিখলে কি নাম্বার পাবো? ভাই আপনি একসাথে এত কিছু চান কেন? নাম্বারের হিসাব পরে, আপনার জীবনটা আগে বাঁচান।
খাতাটা শূন্য দিয়ে আসার চেয়ে আগে কিছু দিয়ে পরীক্ষার হল থেকে বের হয়ে আসেন, নাম্বারের হিসাব পরে হবে। আপনি গরিব গরিব শব্দও দিবেন, আবার বড়লোকস মার্কসও চাবেন, এটা হবে? হবে না। এজন্য কি করতে হবে? ওয়ার্ড শিখতে হবে। কে শিখাবে? আমরাই শেখাবো। যদি আপনি শেখেন তাহলে আমরাই শেখাবো। সো আমার সাবজেক্ট হচ্ছে ভার্ব হলো হ্যাজ ফর্মুলেটেড, মানে প্রণয়ন করেছে। এবার কি প্রণয়ন করছে? সমুদ্র অর্থনীতি বিকাশে নতুন নীতি মেলা। অবজেক্টটা কি বড় না? কথা ছিল কি, যা কিছু সাইজে বড়, যা কিছু দৈর্ঘ্যে বড়, তাকে পেছন দিক থেকে অনুবাদ করো। এটাই নিয়ম। তাহলে আমার পেছনের পার্টটা কি ভাই? নতুন নীতিমালা। তাহলে আমি লিখতে পারি নিউ, ওই মালা আর ফুল এগুলো বাদ দেন, নীতিমালা মানে পলিসিস। ওকে, এবার আসেন কি বলছে, কি নীতিমালা, নতুন নীতিমালা কিসের জন্য? পেছন থেকে আসবো, বিকাশে। বিকাশে মানে বিকাশ করতে, বিকাশ করার জন্য, সমুদ্র অর্থনীতিকে বিকাশ করার জন্য। তাহলে আমি লিখবো নিউ পলিসিস টু টু। এবার বিকাশ মানে অনেক কিছু, আমি লিখলাম টু অ্যাক্সিলারেট, অ্যাক্সিলারেট ব্লু ইকোনমি, দা ব্লু ইকোনমি। এইবারই ঝামেলাটা হয়ে গেল। স্যার এতক্ষণ তো ঠিকই বুঝলাম, এবার তো এটা প্যাচ লেগে গেল। স্যার কোথায় প্যাচ লাগছে স্যার? যে আপনি নতুন নীতিমালার ইংলিশ লিখছেন নিউ পলিসিস, এটা আমি বুঝে গেছি। আচ্ছা, এবার আপনি টু কেন লিখলেন? এই তো বুঝাই। নীতিমালাগুলো যে তৈরি করতেছে এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো সমুদ্র অর্থনীতিকে বিকাশ করবে, ঠিক না? রাইট। যখন কোনো কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকে তখন ইনফিনিটিভ বা টু প্লাস ভার্ব ব্যবহার হয়। কি বলেছি? কোনো কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকলে তখন টু প্লাস ভার্ব ব্যবহার হয়। এই জন্য আমি আগে লিখছি টু। আর বিকাশ করা মানে কোনো কিছুকে সমৃদ্ধ করা। আপনি এখানে এনরিচ লিখলেও হইতো, কিছু না পারলে ডেভেলপ দিলেও চলতো, ইমপ্রুভ দিলেও হবে। আর যদি আপনি জানেন অ্যাক্সিলারেট মানে কোনো কিছুকে ঊর্ধ্বে নিয়ে যাওয়া, সমৃদ্ধ করা, আপনি অ্যাক্সিলারেটও দিতে পারেন। ভাই আপনার যা মন চায় তাই দেন না, ওইটা যেন অর্থনীতির বিকাশ হয়, ওটা যেন অবনতি না হয়, এটুকু মাথায় রাখলেই চলবে। তাহলে উদ্দেশ্য বুঝালে টু হয়। হ্যাঁ, টু অ্যাক্সিলারেট। এবার সমুদ্র অর্থনীতির জন্য দা ব্লু ইকোনমি। স্যার দা দিচ্ছেন কেন? আগে তো দেন নাই। এই তো ব্লু ইকোনমি একটা সুনির্দিষ্ট ইকোনমি টাইপ, তাই আপনি দা দিতে পারেন। আর দা ছাড়াও এর ব্যবহারের প্রচলন আছে। তাহলে আমার এই অংশটুকু হয়ে গেল। এবার আমার পরবর্তী অংশটুকু আসি। যদি আমরা পরবর্তী অংশে কি আছে? পরবর্তী অংশে আছে যা, এই যেখান থেকে, যা এই খাতের উন্নয়নে নতুন গতি আনছে। এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হলো আনছে, মানে আনতেছে। ভাই কি আনতেছে? উত্তর হলো নতুন গতি আনতেছে। তার মানে এটা অবজেক্ট। একটা ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় তার নাম অবজেক্ট। তো ভাই কে এই নতুন গতি আনতেছে? আপনি এখন বলবেন ব্লু ইকোনমি। কেন ভাই? আপনার দায়িত্ব তো হচ্ছে এই অংশটুকু অনুবাদ করা, আপনি এর বাইরে কিছু খুঁজবেন কেন? ওদিকে যাওয়া যাবে না, এখান থেকে উত্তর বের করতে হবে। এখানে ভার্ব হলো আনছে। কি আনছে? নতুন গতি। কে নতুন গতি আনছে ভাই? এই আপনারা উত্তর করেন তো, এইটুকুর মধ্য থেকে উত্তর করতে হবে। আমি প্রশ্ন করলাম কে নতুন গতি আনছে বা কে নতুন গতি আনতেছে, এই প্রশ্নের উত্তর কারা কারা দিতে পারবেন? আমি এবার সেটাই লক্ষ্য করব, কারা কারা দিতে পারবেন। কে কে নতুন গতি আনতেছে? কে কে? দেখি কারা কারা উত্তর করতে পারেন। কে? এই কে এর উত্তর দিতে পারবে যে সেই বুঝেছে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। আমি এটার সর্বোচ্চ সংখ্যক মন্তব্য চাই, তারপর আমি বাকিটুকু আলোচনা করব। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো কে এই নতুন গতি আনছে?
অনেকে, আমি কিন্তু হলুদ কালিতে একটা অংশ মার্ক করে দিয়ে রাখছি যে এর বাইরে উত্তর করা যাবে না, তারপরেও অনেকে এর বাইরে উত্তর করতে গিয়ে ভুল করে উত্তর করতেছে। সো দেখা যাক কারা এখন পর্যন্ত সঠিক উত্তর করতে পারে। ভাই, যারা যারা লিখেছো বাংলাদেশ সরকার, তারা একটু আমার চোখে দেখো তো, এইটুকুর মধ্যে কি তোমার সরকার আছে? আছে? কথা বলো, আছে? তো তুমি সরকারটা পাইছো কই? এই জন্য টিচারের ডিরেকশন একটু ফলো করতে হয়, তাহলে শিখতে অনেক আনন্দ পাওয়া যায়। তোমরা এই ভুল করবার জন্যই আমি এটা একদম লিচুর বাগানের বেড়ার মতো একটা বেড়া বানাই দিয়ে রাখছি। কি যেন একটা বলে না, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে? এই পিরিতের বেড়া দিয়ে রাখছি যেন তুমি এর বাইরে না যাও, তবুও তুমি সরকারে গেছো তো ভুল হয়েছে। সো আমার এখানে ভার্ব হলো আনছে, আর অবজেক্টটা হচ্ছে নতুন গতি। কে নতুন গতি আনছে? যা। এই যাটাই এখানে সাবজেক্ট। ভাই, এই যাটাই এখানে সাবজেক্ট। হ্যাঁ, যা হয়তো একটা নাউনকে মিন করতেছে, তাতে কি? আমার এইখানে এই যা শব্দটাই সাবজেক্টের কাজ করছে। যা আনছে, কি আনছে? নতুন গতি। বোঝা গেল? রাইট। এবার আসি, একটা ঐতিহাসিক শিক্ষা হয়ে যেতে পারে, সেটা হলো যায়ের ইংলিশ দুই ভাবে লেখা যায়, হুইচ অথবা দ্যাট। দ্যাট মানেও যে বা যা, হুইচ মানেও যে বা যা। মানে বাংলা যায়ের জন্য ইংলিশে হুইচও লেখা যায়, দ্যাটও লেখা যায়। কিন্তু মজার বিষয় কি জানেন? হুইচ আর দ্যাটের মধ্যে সুস্পষ্ট পার্থক্য কি, এটা মানুষ জানেও না। আর আমি যদি জানাই, ওটা আবার বিশ্বাস করে না, বলে রেফারেন্স কি? আরে বেটা, রেফারেন্স দিয়ে কি হবে? আমি নিজেই রেফারেন্স। তুমি খুঁজে বের করো তোমার কোন বইয়ে হুইচ আর দ্যাটের সুস্পষ্ট পার্থক্য আছে, ওটা আগে রেফারেন্স দাও। পারবা? পারবা না। সুতরাং কেউ কিছু শেখাইলে আগে শেখো। আপনাদেরকে বলি নাই, মানে আমার কিছু সমালোচক আছে, এদেরকে বলতেছি। হুইচ আর দ্যাটের সুস্পষ্ট পার্থক্য জীবনে শেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়নি, বাট আমি যখন শেখাই বিশ্বাস হয় না। যাই হোক, হুইচ আর দ্যাটের পার্থক্য হলো, হুইচ নর্মালি সাবজেক্টের কাজ করে আর দ্যাট নর্মালি অবজেক্টের কাজ করে। নর্মালি শব্দটার মধ্যে অনেক কিছু আছে, দ্যাটের আরো ব্যবহার আছে, তবে সাধারণত হুইচ ওয়ার্কস অ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড দ্যাট ওয়ার্কস অ্যাজ আ অবজেক্ট। তাহলে আমরা মনে রাখবো, বাংলা যায়ের জন্য ইংলিশে দুইটি শব্দ লেখা যায়, হুইচও লেখা যায়, দ্যাটও লেখা যায়। যখন আপনার মনে হবে যাটা সাবজেক্টের কাজ করতেছে, তখন আপনি হুইচ নেবেন। যখন মনে হবে যাটা অবজেক্টের কাজ করতেছে, তখন আপনি দ্যাট নেবেন। আর যদি আমার কথা মনে না হয়, ভালো না লাগে, আপনার যা মন চায় আপনি তাই নেবেন। তাহলে এখানে যায়ের ইংলিশ আমি কি লিখবো? আমি যায়ের ইংলিশ হুইচ লিখব। সাবজেক্ট পাইলাম। এবার ভার্ব কি? আনছে। আনছে মানে কি? আনছে মানে দুইটা জিনিস হতে পারে। আনছে মানে এনেছে অথবা আনতেছে। তো আমরা ধরে নিব এনেছে। প্রশ্ন করবেন, স্যার কেন ধরে নিবেন আপনি? ভাই, আমার এই বাক্যটারই আগের ক্লোজটা আমি ফিউচার পারফেক্ট টেন্সে করে ফেলছি, স্বাভাবিকভাবে এটাও ফিউচার পারফেক্টই হওয়ার কথা, তাই না? আচ্ছা, তাহলে আমি লিখব হুইচ হ্যাজ ব্রট, যা এনেছে। ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফ্রম ব্রট। আনছে, সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, এবার অবজেক্ট কি আনছে? নতুন গতি। তাহলে নিউ মোমেন্টাম, নতুন গতি নিয়ে আসছে। সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, অবজেক্টও পাইলাম। এবার আমার বাকি অংশ কোথায়? গতিটা এনেছে এই খাতের উন্নয়নের ক্ষেত্রে, গতিটা এনেছে। ও, তাহলে এটা পেছন থেকে লিখবো, ইন দা ডেভেলপমেন্ট অফ দিস সেক্টর, যা এই খাতের উন্নয়নে
নতুন গতি এনেছে। কথা কি বুঝতে পারছি আমরা সবাই? সবাই কি বুঝতেছি? ওকে, এইবার আসেন আপনাদেরকে একটা সুন্দর জিনিস আমি বুঝাই দিই। সেই জিনিসটা হলো, এখানে বলতে সম্প্রতি বাংলাদেশ সরকার সমুদ্র অর্থনীতি বিকাশে নতুন নীতিমালা প্রণয়ন করেছে। যা রিলেটিভ প্রোনাউনটা আমি কি লিখেছি? হুইস। এই ব্যাটারি পাল্টানোর প্রয়োজন হতে পারে, একটু এক মিনিট। হুইস রিলেটিভ প্রোনাউনটা আমি কি লিখছি? হুইস। আচ্ছা, এই হুইস বলতে মূলত বোঝাচ্ছে এই যে সরকার যে নীতিমালা আনছে না, সেই নীতিমালাকে বোঝাচ্ছে। তার মানে হুইস নাউনটা আমি কাকে মিন করে ব্যবহার করছি? হুইস নাউনটা আমি এই নিউ পলিসিকে ব্যবহার করে, মানে মিন করে ব্যবহার করেছি। সো কোন রিলেটিভ প্রোনাউন যে নাউনটার পরিবর্তে বসে, সেই নাউনের উপর ভিত্তি করেই মূলত এখানে ভার্ব বসে। মানে আমার এই নাউন যেহেতু প্লুরাল নাম্বার, তাহলে আমার এখানে আসলে হ্যাজ লেখা উচিত হয়নি। প্রথমে আপনাদেরকে বলি নাই, টেনশন লাগবে তাই। তাহলে আবারও বোঝেন, রিলেটিভ প্রোনাউনটা আসলে যার পরিবর্তে ব্যবহার হয়, সেই নাউনটা সিঙ্গুলার নাম্বার হলে ভার্বও সিঙ্গুলার হয়, আর সেই নাউন প্লুরাল নাম্বার হলে সেক্ষেত্রে কিছু করার নেই, ভার্বটাও প্লুরাল নাম্বার হয়। তার মানে কারেক্ট করার পর সেন্টেন্সটা হলো, রিসেন্টলি দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ হ্যাজ ফর্মুলেটেড নিউ পলিসিস টু অ্যাক্সিলারেট দ্য ব্লু ইকোনমি হুইচ হ্যাভ ব্রোট নিউ মোমেন্টাম ইন দ্য ডেভেলপমেন্ট অফ দিস সেক্টর। ভাই, কতটা ধৈর্যের প্রয়োজন এটা কি দেখেছেন? খেয়াল করছেন? অনেক ধৈর্যের প্রয়োজন। আমি এই জন্য বলি, আমার কোর্সে ভর্তি হওয়ার আগে আপনি নিজেকে প্রশ্ন করবেন, আপনার কি সেই ধৈর্য আছে? যদি মনে হয় যে নাই, তাহলে আমার কোর্সে ভর্তি হয়ে টাকা নষ্ট করার দরকার নেই। বাট ধৈর্যশীল হয়ে আসবেন, আপনাকে শেখানোর দায়িত্ব আমার, ইনশাল্লাহ আমি প্রতিশ্রুতি দিতে পারি। যাই হোক, আমাদের লাইভ শেষ হবে না, আমাদের ক্যামেরার ব্যাটারিটা শেষ। আমরা আরেকটা ব্যাটারি পাল্টাবো, লাগবে 10 সেকেন্ড। এই মুহূর্তে আপনারা সুন্দর একটা জিনিস স্ক্রিনে দেখতে পারবেন। ওদেরকে দেখাও তো আমাদের সুন্দর জিনিসটা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর। সেটা হলো এই যে উপরে উপরে, হ্যাঁ ওইটা। যারা চাচ্ছেন, হ্যাঁ যারা চাচ্ছেন যে আমার বিভিন্ন পরীক্ষা আসলে ইংলিশ শেখার তাড়া শুরু হয়ে যায়, কিন্তু আমি এভাবে আর কয়দিন, আমি চাই ইংলিশটা আগাগোড়া সব কিছু শিখবো। আমি একদম যা আছে সব শিখতে চাই। গ্রামার শিখতে চাই, ভোকাবুলারি শিখতে চাই, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চাই, তারপরে আমি ইংরেজি সাহিত্য শিখতে চাই। আমি এমন কিছু শিখতে চাই যেন আমি নিজেই ইংলিশের টিচার হতে পারি। তাদের জন্য আমার পরামর্শ হলো, তারা আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্সটাতে যুক্ত হবেন। এটা আসে, তারা ইংলিশ ফাউন্ডেশন কোর্সে যুক্ত হবেন, যেখানে আপনার একটা না, দুইটা না, তিনটা না, 20টা না, 50টা না, 70টা না, 100টা না, বরং 170টা লেকচার থাকবে। 170 লেকচার্স পাবেন আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্সে। আপনার বিসিএস বলেন, ব্যাংক বলেন, বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বলেন, তাদের সিলেবাসে যা যা আছে তা তো থাকবেই, যা নাই সেটাও থাকবে। সো যারা চান সারা জীবনের মতো ইংলিশটা শেষ করবেন, তাদের জন্য হচ্ছে আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্স। যাই হোক, তো আমার বিজ্ঞাপনের কথা ওখানেই শেষ হলো। এবার আমরা যেখানে ছিলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন্দ্রিক এই বাক্যটা বুঝে গেলাম। এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। এবার কি আছে? তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন্দ্রিক অনুবাদ বুঝলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন্দ্রিক অনুবাদও দেখলাম। আচ্ছা, এবার আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেন্দ্রিকে যাব। তার আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি সেটা একটু বুঝতে হবে। চলেন আমরা একটু বুঝে আসি। আপনারা দেখেন স্ক্রিনে সুন্দর করে একটু পোয়েটিক সেন্সে লেখা আছে, এই অনন্ত মহাকালে এমনও ঘটনা আছে যা কোনো কালে শুরু হয়ে এখনো চলছেই, নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট সময় ধরে। মানে একটা ঘটনা কোনো কালে বা কোনো একটা সময়ে শুরু হয়েছে,
শুরু হওয়ার পর ওটা থামেনি, ওটা এখনো চলছে। এই মহাকালে কিন্তু এরকম অনেক ঘটনাই আছে। আর এই চলমান কালের স্রোতকেই আমরা ইংরেজিতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি, যাকে বাংলায় বলা হয় পুরা ঘটিত বর্তমান। তাহলে আমরা মনে রাখবো, যখন একটা ঘটনা একটা সময় ধরে শুরু হয়ে এখনো চলছে বুঝায়, সেটার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা 1 ঘন্টা ধরে ইংরেজি শিখতেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচার যদি আপনি খুঁজতে যান, স্ট্রাকচার হলো আগে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর ভার্বের শেষে আইএনজি, তারপর অবজেক্ট, এরপর সময়টার উল্লেখ করতে হবে। যেমন আমি যদি বলি উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার, উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর অ্যান আওয়ার, আমরা 1 ঘন্টা ধরে ইংরেজি শিখতেছি। উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা ধরে ইংরেজি শিখতেছি। এভাবে একটা সময় ধরে যখন কোনো ঘটনা চলে তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এরপরে অবজেক্ট, তারপরে আমরা সিন্স অথবা ফর ব্যবহার করে সময় দিব। কখন সিন্স কখন ফর এটা সবাই জানেন। কাজটা কখন শুরু হয়েছে এরকম শুরু হওয়ার সময় বুঝালে সিন্স, আর মোট সময়টাকে বুঝালে হবে ফর। ধরেন আমি বললাম যে সে সোমবার থেকে কাজটা করতেছে, শুরু হয়েছে কবে? সোমবারে, সোমবারের পূর্বে সিন্স বসবে। আর যদি বলি সে 3 দিন ধরে কাজটা করতেছে, কবে শুরু হয়েছে বলা নাই, বাট মোট সময় 3 দিন, তখন সেখানে ফর হবে, ফর 3 ডেজ। তো এই যদি হয় অবস্থা, তাহলে আমরা নিব একটা ব্যবস্থা, আর সেটা হলো এই ব্যবস্থা, মানে আমরা এটাকে এবার অনুবাদ করে ফেলবো। গত কয়েক বছর ধরে বৈশ্বিক উষ্ণায়ন সমুদ্র বাস্তুতন্ত্রের উপর বিরূপ প্রভাব ফেলছে, যা সমুদ্রের জীববৈচিত্র্যকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। ঠান্ডা মাথায় দেখেন, এই বাক্যের মাঝখানে একটা কনজাংশন আছে যা। আপনি ধরে নেবেন যা নিয়ে আমি পরে ভাববো, আগে আমি যায়ের আগের অংশটাকে সোজা করে নেই। মানে আপনার এখানে বাক্য একটা হলো, সেন্টেন্স একটা হলো, ক্লোজ বা বাক্য অংশ আছে কয়টা? 2টা। তাহলে আমার প্রথম ক্লোজটা হলো এখান থেকে শুরু আর এইখানে শেষ। ওকে, তো এই অংশটুকুর মধ্যে আমার ভার্ব কোনটা? এই অংশটুকুর মধ্যে আমার ভার্ব হলো ফেলছে, বিরূপ প্রভাব ফেলছে। আচ্ছা, মানে প্রভাব ফেলছে, এটা মূলত আমার ভার্ব। ওকে, ফেলছে শব্দটাই হলো ভার্ব। এবার আমি যদি বলি যে কে এই বিরূপ প্রভাব ফেলতেছে, উত্তর হলো যে বৈশ্বিক উষ্ণায়ন এই বিরূপ প্রভাব ফেলতেছে, তার মানে এটা আমার সাবজেক্ট। সাবজেক্ট পাইছি, ভার্বও পাইছি, আর অবজেক্ট কোনটা? তাই তো, প্যারা নেওয়ার দরকার নেই। আপনি সাবজেক্ট আর ভার্ব পাওয়ার পর বাকি যা থাকে ওগুলোই অবজেক্ট, ওগুলো ভার্বের পরে বসবে। তাহলে আমার আগে আমি সাবজেক্ট নেই বৈশ্বিক উষ্ণায়ন, এটার ইংলিশ আপনারা সবাই জানেন গ্লোবাল ওয়ার্মিং। সো আমি লিখে দিলাম গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়ন। এবার আসি আমার ভার্ব। এখন আপনারা জানেন গত কয়েক বছর ধরে এই ঘটনাটা ঘটতেছে, তাহলে একটা সময় ধরে যদি একটা ঘটনা ঘটে বা চলে, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। তো সেই অনুযায়ী আমার সাবজেক্ট এর পরে আমার হ্যাভ বিন বা হ্যাজ বিন লাগবে। তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর পরে আমি হ্যাজ বিন দিলাম। এবার আমার মূল ভার্বের সাথে আইএনজি। প্রভাব ফেলা বা প্রভাবিত করা এর ইংলিশ হচ্ছে অ্যাফেক্ট, ইফেক্ট না।
ইফেক্ট হচ্ছে নাউন, আর এফেক্ট হলো ভার্ব। তাহলে আমার এফেক্ট লাগবে, তাহলে হ্যাজ বিন এফেক্ট থেকে আমি কি লিখবো? এফেক্টিং। ওকে, তাহলে আমার কি হলো? হ্যাজ বিন এফেক্টিং মানে প্রভাব ফেলছে বা প্রভাবিত করতেছে। এখন একটা শব্দ বাদ গেছে, সেটা হলো বিরূপ। বিরূপ মানে কি? খারাপ। খারাপের ইংলিশ কি? ব্যাড। আর কি হয়? অনেক কিছু হয়, অ্যাডভার্সও হতে পারে। অ্যাডভার্স মানেও খারাপ। অ্যাডভার্স মানে কি? খারাপ। ওকে, তাহলে আমি এখন অ্যাডভার্সটা কোথায় বসাবো? এই হলো একটা প্রশ্ন। শুনেন, অ্যাডভার্স খারাপ অথবা বিরূপ এই শব্দটা ব্যবহার করা হয়েছে এই ভার্বকে বোঝানোর জন্য। ভার্বটা কি? প্রভাব ফেলছে, তার ইংলিশ কি? অ্যাফেক্টিং। আর যে ভার্বকে মডিফাই করে তার নাম কি? অ্যাডভার্ব। তো আপনি যদি অ্যাডভার্স লিখেন, আপনাকে লিখতে হবে অ্যাডভার্সলি। আপনি চাইলে লিখতে পারেন সিভিয়ারলি। মানে যাই লিখেন আপনাকে এটা অ্যাডভার্ব নিতে হবে। ও আচ্ছা, আর অ্যাডভার্ব কোথায় বসে যেন? বলছি তো, ভার্বের পরেও বসানো যায়, আগেও বসানো যায়। তাহলে আমি অ্যাফেক্টিং শব্দটার সামনে হয় লিখবো অ্যাডভার্সলি অথবা আমি লিখবো সিভিয়ারলি। তাহলে আমার বাক্যটা হলো গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ বিন সিভিয়ারলি বা অ্যাডভার্সলি অ্যাফেক্টিং। এখন আসেন, কাকে প্রভাবিত করতেছে? উত্তর হলো সমুদ্র বাস্তুতন্ত্রের উপর। এখন উপর এর ইংলিশ কি? অন। সো আমি লিখলাম অন। সমুদ্র বাস্তুতন্ত্রের ইংলিশ কি? সো আমি লিখলাম সমুদ্রের ইংলিশ কি? লিখলাম সি। আর বাস্তুতন্ত্রের জন্য আমি চাইলে এখানে বায়োডাইভার্সিটি লিখতে পারি। সো আমি লিখলাম বায়োডাইভার্সিটি। ওকে, তাহলে আমার বাক্যটা হলো গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ বিন সিভিয়ারলি এফেক্টিং অন সি বায়োডাইভার্সিটি। মজার বিষয় হলো এফেক্ট নিজেই একটা ট্রানজিটিভ ভার্ব, সুতরাং এরপরে আর অন দেওয়ার দরকার নেই, আপনি শুধু দা লিখবেন। কেন ভাই, বুঝেন নাই তাই তো? শোনেন, আমি যদি বলি এটা আমার উপর খারাপ প্রভাব ফেলতেছে, এর ইংলিশ আমি এভাবেই বলতে পারি, ইট ইজ অ্যাডভার্সলি, মানে আমাকে প্রভাবিত করতেছে আর আমার উপর খারাপ প্রভাব ফেলেছে, একই জিনিস ভাই, একই জিনিস। এটার নাম হলো ভাবানুবাদ। মানে থিম ঠিক রেখে, ভাব ঠিক রেখে আপনি অনুবাদ করবেন। তাহলে আমার সেন্টেন্সটা হলো গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ বিন অ্যাডভার্সলি অ্যাফেক্টিং দ্য সি বায়োডাইভার্সিটি। এবার আসেন, কবে? গত কয়েক বছর ধরে। তাহলে ফর লাস্ট সেভারাল ইয়ার্স, গত কয়েক বছর ধরে। এখন এই যে তবে শব্দটা আছে না, এই তবের জন্য আমাকে শুরুতে লিখতে হবে বাট অথবা হাউএভার। তাহলে জিটা এখানে স্মল লেটার হবে। তার মানে আমার বাক্যটা পুরোটা হয়ে গেল হাউএভার গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ বিন অ্যাডভার্সলি অ্যাফেক্টিং দ্য সি বায়োডাইভার্সিটি ফর লাস্ট সেভারাল ইয়ার্স। ওরে বাবা। এবার আসি দ্বিতীয় অংশে, যা সমুদ্রের জীববৈচিত্র্যকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তাহলে আমার এখানে ভার্ব কোনটা? এই অংশটুকুর মধ্যে ভার্ব কোনটা? কে বলতে পারবেন? একদম ঠিকই বলছেন ভাই, থ্যাংক ইউ। আমি না ভুলে বাস্তুতন্ত্র আমি জীববৈচিত্র্য হিসেবে লিখে ফেলছি, আসলে এখানে ইকোসিস্টেমই লিখতে হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে ওই জীববৈচিত্র্যকে মিন করে লিখে ফেলছি, ইকোসিস্টেম হবে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে দ্বিতীয় অংশে হচ্ছে যা সমুদ্রের জীববৈচিত্র্যকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তাহলে আমার এখানে ভার্ব কোনটা ভাই? ঠেলে দিচ্ছে। ওকে, কাকে ঠেলে দিচ্ছে? কাকে? সমুদ্রের জীববৈচিত্র্যকে, এটা অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা আসে তার নাম অবজেক্ট। এখন যদি বলি কে ঠেলে দিচ্ছে,
এবার ভুল করা যাবে না। বলেন তো কে ঠেলে দিচ্ছে, কে লিখেন, কমেন্ট করেন, কে ঠেলে দিচ্ছে। এবার ভুল করলে জরিমানা হবে সবার। কে বলেন, কে? যা, যা রাইট, এখানে যাটাই সাবজেক্ট। এইবার আর ভুল করা যাবে না। এখন বলেন যায়ের ইংলিশ আমি কি লিখবো? তাহলে কি লিখবো বলেন? যেহেতু যাটা সাবজেক্ট, তাহলে আমি যায়ের ইংলিশ কি লিখবো? ওয়েস, ওয়েস, যা। মূলত এই যা বলতে আসলে এই গ্লোবাল ওয়ার্মিংকেই বোঝাচ্ছে, যা, ওয়েস। এবার ঠেলে দিচ্ছে, এটা কিন্তু সাধারণ কন্টিনিউয়াস টেন্স, এটা পারফেক্ট কন্টিনিউয়াস না, কারণ এখানে তো বলে নাই যা 5 বছর ধরে ঠেলে দিচ্ছে। বলছে কোনো সময়ের কথা আছে? নাই, সময়ের কথা নাই। সাধারণ চলমান মানে কন্টিনিউয়াস, বাট সময় সহ যখন চলমান তখন পারফেক্ট কন্টিনিউয়াস। স্লো ভার্সনে বলবো, বর্তমানের চলমান ঘটনা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট একটা সময় ধরে কাজটা চলমান মানে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার কি কা কা ভার্সনে বলবো? না, বলবো না। তাহলে এবার এখন আসি আমরা, ভার্বটা হলো ঠেলে দিচ্ছে, সাবজেক্ট হচ্ছে যা, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হুইজ ইজ পুশিং, যা ঠেলে দিচ্ছে। কাকে ঠেলে দিচ্ছে? সমুদ্রের জীববৈচিত্র্যকে। এইবার হবে মেরিন অথবা সি বায়োডাইভার্সিটি, মেরিন বায়োডাইভার্সিটি। তাহলে আমরা সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, অবজেক্টও পাইলাম, পাইছি না? এবার আমি বাকি অংশটুকু লিখবো, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়ার পর আপনি বাকিটুকু লিখবেন। বাকি কি আছে ভাই? হুমকির মুখে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেওয়ার পর বাকি যা আছে সেটাকে পেছন থেকে অনুবাদ করতে হবে। এখানে পেছনের পার্টটা কি? মুখে, মানে কোনো কিছুর দিকে, তাহলে টুয়ার্ডস, মুখে। এবার কিসের মুখে? হুমকি। হুমকির ইংলিশ কি? থ্রেট। তো আমি লিখবো থ্রেটস। তাহলে আমার পুরো সেন্টেন্সটা হলো, however global warming has been adversely affecting the sea ecosystem for last several years, which is pushing marine biodiversity toward threats. বুঝে গেছেন? এই সবাই মিলে মন্তব্য করেন, মন্তব্য করেন। আপনারা কি বুঝে গেছেন নাকি বোঝার পরে এখনো আছেন? আপনারা কি বুঝে গেছেন নাকি বোঝার পরে এখনো আছেন? একটু জানতে চাই, বুঝে গেছেন নাকি বোঝার পর এখনো আছেন? আছেন নাকি গেছেন? অনেকে আমার ব্যাচে যুক্ত হওয়ার পর যখন আমার সাথে একটু সখ্যতা গড়ে ওঠে, আমাকে পার্সোনালি জিজ্ঞেস করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে, স্যার আপনি লম্বা সময় ধরে কঠিন কঠিন টপিক নিয়ে কেন আলোচনা করেন? তাও আবার যখন আপনি ফ্রি ক্লাস দেন, লাইভ ক্লাস দেন, তখন আপনি কঠিন কঠিন বিষয়গুলো নিয়ে কেন পড়ান? লাইভ ক্লাসে তো মানুষ সহজ সহজ জিনিস পড়ায় যেন পোলাপান আকৃষ্ট হয়ে দ্রুত ভর্তি হয়। কথা সত্য, কিন্তু আমি আমার লাইভ ক্লাসে কঠিন ঝামেলাযুক্ত জিনিসগুলো পড়াই। এর পেছনে একটাই কারণ, এই কঠিন রে ভালোবেসে ধৈর্য নিয়ে যে আমার কোর্সে যুক্ত হয় তাকেই আমার দরকার, আমি তারে ভালোবাসি। এই লাইভ ক্লাসগুলোর মধ্য দিয়ে আমি আপনাদের মতো কিছু রিয়েল স্টুডেন্ট পাই, রিয়েল লার্নার পাই, যাদেরকে পড়ায়ে শেখায়ে শান্তি পাওয়া যায়। কিন্তু আমি যদি লাইভে সহজ সহজ টপিক দিতাম, সহজ করে বুঝাইতাম, কিছু সস্তা লার্নার পাইতাম, এভাবেই বলবো আমি, যাদের ধৈর্য শক্তি অত্যন্ত কম, একটুতেই খারাপ ব্যবহার করে ফেলে, মানুষকে মানুষ বলে মূল্যায়ন করে না, মাথা গরম, কোনো জীবনের লক্ষ্য নাই। সত্যি বলতে এরকম লার্নার আমার আসলে দরকার নাই ভাই। আমি অল্প কজন স্টুডেন্ট পড়াবো,
তাদেরকে পড়াবো যাদের আগ্রহ আছে। মেধাবী হইতে হবে না, ও যদি মেধাবী হয়, ও যদি সবই পারে, ও আমার কাছে আসবে কেন? ওর কিচ্ছু পারতে হবে না, ওর আমি শেখাবো। ও শুধু ধৈর্য নিয়ে এসে বলবে স্যার আমার ধৈর্য আছে, আপনাকে দিলাম, আপনি আমারে বুঝান। ওরে আমার দরকার। আমার কাহিনী হচ্ছে এটাই। এই জন্যই আমি ঝামেলার জিনিসগুলো নিয়ে আসি লাইভে। শোনেন, এতক্ষণ ধরে ক্লাস করে ধরলাম আপনি কিছুই শেখেননি, কিন্তু আপনি একটা জিনিস শিখছেন, জেনেছেন, অনুভব করেছেন যে না, এরকম করে যদি আমি সব ক্লাস করতে পারি, আমি শিখতে পারবো। সত্যি করে বলেন তো, এতটুকু আস্থা কি পেয়েছেন কিনা? আপনি ধরলাম আজকের ক্লাসে আপনি কিছুই শেখেননি, আপনার কি এতটুকু আস্থা হয়নি যে এভাবে যদি আমি নিয়মিত শিখি, আমি শিখবো ইনশাল্লাহ? এই আস্থাটুকু যাদের হয়েছে তারা ইয়েস লিখুন তো দেখি, আমার এরকম আস্থা কাদের হয়েছে? এরকম আস্থা কাদের আছে? থ্যাংক ইউ জুবাইর আহমেদ সহ আরো যারা আছেন, থ্যাংক ইউ। আমার ভাই এটা দরকার, মনে হচ্ছে আমি পারবো, আলহামদুলিল্লাহ, আমার তো এটাই দরকার। ভাই আমি এরকম একটা ক্লাসে আপনাকে সব শেখাতে কখনোই পারবো না, কিন্তু আমি চাই আপনি এরকম প্রতিনিয়ত ক্লাস করে 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 আপনার আস্থার জায়গাটা বাড়ান, আপনার আত্মবিশ্বাসের জায়গাটা বেড়ে যাক, আপনার মানসিক শক্তিটা বেড়ে যাক, আর আমি আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে রেডি করি। এটা আমি চাই, আর কিছু না। সুতরাং যারা এতক্ষণ ধরে লাইভ দেখছিলেন, সবার উদ্দেশ্যে আমি বলবো যে এরকম যখনই আপনারা কোনো ক্লাস পাবেন আমাদের ইএনজি লার্নিং থেকে, সেই ক্লাসগুলো কোনোভাবেই মিস করবেন না, ক্লাসগুলো করবেন। আজ আমরা কথা বললাম প্রেজেন্ট টেন্স কেন্দ্রিক অনুবাদ নিয়ে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা কথা বললাম। যাদের মনে হয় যে আমাদের ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাতে যুক্ত হলে আসলে আপনারা কিছু শিখবেন, তারা প্রথম কাজ যেটা করতে হবে, মোবাইল ফোন থেকে 1 টাকা বা 2 টাকা খরচ করে এই নাম্বারে আগে একটা ফোন দিতে হবে, অথবা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। ফোন দিয়ে আগে বলতে হবে ভাই এটা আমার কোর্স কোঅর্ডিনেটরের নাম্বার, যে আমি রাইটিংটা শিখতে চাই, আমার ইংলিশের লেভেলটা ভাই এরকম। যদি খুব দুর্বল হয় মন খুলে বলবেন ভাই আমার খুবই দুর্বল, তাহলে আমরা আপনাকে উপযুক্ত কোর্স সাজেস্ট করতে পারবো। যদি আপনার অবস্থা মনে হয় যে আলহামদুলিল্লাহ আপনি ভালো পারেন, সেটাও আপনি জানাবেন। 2 মিনিট ফোন দিয়ে কথা বলে কোর্স ফি কত জেনে তারপর ভর্তি হবেন। নেগোসিয়েশন করতে যান না কোর্স ফি নিয়ে। আমরা এত কোর্স ফি করি না যেটা মানুষের পক্ষে বহন করা অসম্ভব। আপনার ইচ্ছা না থাকলে আপনার কাছে অনেক কিছু অসম্ভব মনে হতে পারে, আর ইচ্ছা থাকলে মানুষ রয়্যাল এনফিল্ড কেনার জন্য 9 মাস আগে নাকি টাকা দিয়ে রাখে, ওর রয়্যাল এনফিল্ডটা লাগবে, কারণ তার ওইটা লাগবে। আর আমি বান্দা এমন, আমারে যদি কেউ এখন বলে যে রয়্যাল এনফিল্ড একজ্যাক্ট নতুন চলে আসছে, তোমার বেশি লাগবে না, তুমি 50,000 টাকা দিলেই তোমাকে কিস্তিতে দিয়ে দিব, তবুও আমি বলবো ভাই আমার দরকার নেই। কারণ কি? কারণ ওটা আমার প্রয়োজন নাই। আমার বাইক চালাইতেই ভয় লাগে, রাস্তায় ঝুঁকিপূর্ণ, যদিও চালাইছি অনেক বিশ্ববিদ্যালয় জীবনে, এখন আমার ভয় লাগে, এখন ওটা আমার প্রয়োজন নাই। সুতরাং আমার যদি কেউ অনেক সুবিধাও দেয় আমি নিব না। আর যার এটা প্রয়োজন তারা 6 মাস আগে নাকি টাকা বুক করে রাখছে। এটাই হচ্ছে বিষয়। আপনার যদি কোনো জিনিস প্রয়োজন হয়, ওখানে আপনার এত কষাকষি করার দরকার নেই। আপনাকে বুঝতে হবে জীবনে স্কিল ডেভেলপ করতে গেলে ন্যূনতম বিনিয়োগ করতে হবে, এটাকে স্মার্ট করতে হবে। এই গায়ে গতরে সুন্দর সুন্দর জামা কাপড়, দামি সানগ্লাসেস, হাতে অনেক সুন্দর ঘড়ি, আমার যদিও ঘড়িও নাই, এরপর জুতো, চশমা ইত্যাদি দিয়ে আপনি একদম টাই টুই পরে একাকার, কিন্তু 2 লাইন ইংলিশে লিখতে পারেন না। অল দেজ আর ভ্যালুলেস।
কোনো লাভ নেই। বরং আপনার গায়ে সেরা শাড়ি থাক, জুতোর তলা ক্ষয় যাক, হাতে আমার মতো ঘড়ি না থাক, চশমার ফ্রেমের রং উঠে যাক, এইখানে স্মার্টনেস থাক, আপনি টিকে থাকবেন ইনশাল্লাহ। আমি টিকে আছি, টিকে আছি। এই অনলাইনে অফলাইনে আজকে আমি প্রায় 12 বছর ধরে পড়াচ্ছি। আমার অনেক কলিগ ছিল আমার সাথে, অনেককে খুঁজে পাই না মার্কেটে। আমার কখনো জনপ্রিয়তা তুঙ্গে ছিল না, আমি হতেও চাই না, আলহামদুলিল্লাহ আমি টিকে আছি। কারণ আমি আমার জায়গায় থাকার জন্য প্রতিনিয়ত পড়াশোনা করেছি, প্রতিনিয়ত নতুন নতুন বিষয় নিয়ে ভেবেছি, খুঁজেছি যে কোনটা স্টুডেন্টদের জন্য ভালো হয়। আমি টিকে আছি। সিমিলারলি আপনাকে এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে টিকতে হলে আপনার স্কিল লাগবে ভাই, লাগবেই। এটা যারা লাইভ দেখতেছিলেন তাদের সাথে আমার আলোচনা, লাইভের আলোচনা এখানে আমার শেষ। তবে যারা এখন আমার সাথে জুমে আছেন তাদের সাথে আমার কথা আছে। লাইভ শেষ করব, রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে, রেকর্ড অফ হবে না।